লিবিয়া সাহারা মরুভূমির মধ্যে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় নদী বানিয়েছিল জানেন কি? যেখানে পানির কোনো ছিটে ফোঁটাও ছিল না, সেখানে লক্ষ কিউবিক মিটার টাটকা পানি কিভাবে আনা হয়েছিল। এমনকি এই প্রজেক্টকে অষ্টম আশ্চর্যের নামও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ কি এমন হলো যে এখন এটি সম্পর্কে কেউ কথাই বলতে চায় না? আমাদের এই পৃথিবী নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু এটিও মানতে হবে যে পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু সব দেশে সমানভাবে ভাগ করে দেননি সৃষ্টিকর্তা। যদিও আমাদের পৃথিবীতে ৭৫% পানি, কিন্তু এর মধ্যে খাবার যোগ্য পানি মাত্র ৩%। আর এই ৩%-এর মধ্যে ২.৫% গ্লেসিয়ার, অ্যাটমসফিয়ার এবং মাটির নিচে রয়েছে। তাই মাত্র ০.৫% আমরা ব্যবহার করি। তার উপরে ০.৫% পানিও কিন্তু সব দেশ সমানভাবে ভাগ করা নেই। কোন দেশ তো এমন আছে যাদের কাছে খাবার পানি পর্যন্ত নেই। অনেক দেশে দেখা যায় তারা সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করে সেই পানিকে বিশুদ্ধ করে সেটি পান করে। আবার কোথাও কোথাও ক্লাউড শিডিং অর্থাৎ কৃত্রিম বৃষ্টির মাধ্যমে পানি জমা করা হয়। একবার সাউথ আফ্রিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা আটলান্টিকা থেকে বরফের খণ্ড কেপটাউনে আনার প্ল্যান করেছিল শুধুমাত্র পানির জন্য। আর আজকে আমরা এমন এক জিনিসের কথা বলবো যেটা বিশ্বাস করা কিছুটা কঠিন। এটা শুনলে আপনিও বলবেন এ অসম্ভব। আজ থেকে ৫০ বছর আগে মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার মতো শুষ্ক স্থানে মানুষের তৈরি নদী বানানোর প্ল্যান করেছিলেন। শুধু প্ল্যান করেছিলেন বললে ভুল হবে, তার প্ল্যানকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। লিবিয়া এমন একটি দেশ যাকে স্যাটেলাইট থেকে দেখলে কোনো গাছের চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস কোনো বৃষ্টি হয় না। কিন্তু এর মধ্যে লিবিয়া কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিল? লিবিয়ার ৯৯% জায়গা জুড়ে শুধুই মরুভূমি, তাই সেখানে কি পরিমাণ গরম পড়তে পারে আপনি নিশ্চয়ই এটা আন্দাজ করতে পেরেছেন। সেখানে এত বেশি গরম পড়ে যে পানি মাটিতে ফেললে সে পানি মিনিটেই বাষ্প হয়ে উড়ে যায়। লিবিয়ায় এমনও জায়গা আছে যেখানে ১০ বছর ধরে বৃষ্টি হয়নি। যদিও সেখানে প্রচুর তেলের খনি আছে, কিন্তু সেখানে একটিও প্রাকৃতিক নদী নেই। ১৯৫০ সালে যখন লিবিয়ায় তেল খোঁজা হচ্ছিল, তখন তেলের সঙ্গে সঙ্গে সেখানে এক নতুন গুপ্তধনের সন্ধান মেলে, আর সেটি ছিল পানি। সেখানে পাওয়া গিয়েছিল ১.৫ লক্ষ কিউবিক কিলোমিটার পানি, যা কোনো গুপ্তধন থেকে কম ছিল না। এই পানি এত বেশি ছিল যে আমাদের পুরো পৃথিবী যদি এই পানি ৪০,০০০ বছর ধরে ব্যবহার করে, তবুও সেই পানি শেষ হবে না। তাই তখন লিবিয়া হয়ে গিয়েছিল সোনায় সোহাগা। আর এই পানি পাওয়া যাচ্ছিল সাহারার ইস্ট সাইডে, যেখানে আজ লিবিয়া অবস্থিত। তাই এই সুযোগ লিবিয়া সরকার হাতছাড়া করতে চায়নি। তার প্ল্যান ছিল কোনোভাবে যদি এই পানি দেশের সর্বত্র পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো তাদের সুদিন ফিরে আসবে, আর পানির কষ্ট থাকবে না তাদের। তাই যেমন ভাবা তেমন কাজ। যদিও তার প্ল্যানটা খুব সিম্পল ছিল, কিন্তু সেটি এক্সিকিউট করা বেশ কঠিন ছিল। কারণ রিসার্চ করার পর জানা যায় প্রতিটি শহরে পানি পৌঁছাতে হলে ২,৮২০ কিলোমিটার বড় নদী বানাতে হবে। এর আয়তন বোঝানোর জন্য বলে দেই, এটি এতটাই দীর্ঘ ছিল যতটা দিল্লি থেকে মুম্বাই বা ইসলামাবাদ থেকে করাচি। মুয়াম্মার গাদ্দাফিকে যখন এই রিসার্চের কথা বলা হয়, তখনও তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। কিন্তু তখন দেখা যায় আরেক সমস্যা। সাহারা মরুভূমিতে যেখানে মাটিতে পানি পড়লেই সেটি বাষ্প হয়ে উড়ে যায়, সেখানে খোলা জমিন কেটে নদীর পানি আনার মানেই হচ্ছে অর্ধেক পানি বাষ্প হয়ে যাওয়া। তার মানে হচ্ছে এই পানিকে আন্ডারগ্রাউন্ড দিয়ে অর্থাৎ মাটির নিচ দিয়ে আনতে হবে, যার জন্য লাগবে পাইপ। আর পাইপেরও ব্যবস্থা হলো। এক একটি পাইপ ছিল ১৩ ফুট মোটা, যার ওজন ছিল প্রায় ৮০ টন করে। তবে একটি পাইপ দিয়ে তার কাজ হবে না, লাগবে ৫ লক্ষ পাইপ। তাই লিবিয়ায় তৈরি হলো পাইপ বানানোর ফ্যাক্টরি। পাইপগুলো কংক্রিট আর স্টিল দিয়ে বানানো হতো। এক একটি পাইপে ৮ কিলোমিটার স্টিল ওয়্যার ব্যবহার করা হয়েছিল। মানে যদি সব পাইপকে একসাথে মিক্স করে একটি পাইপ বানানো হয়, তবে সেই পাইপ পুরো পৃথিবীকে ১০০ বার পেঁচিয়ে ফেলতে পারবে। এই কাহিনী ১৯৮০ সালের। সেই সময় এই পাইপগুলো বড় বড় ট্রাকে করে নির্দিষ্ট স্থানে পৌঁছানো হতো। কিন্তু তখন সেখানে রোড নেটওয়ার্কও তেমন ভালো ছিল না। তাই তখন সেখানে সাউথ কোরিয়ান কোম্পানিকে আনা হয় এবং ৩২০০ কিলোমিটার পাকা রোড বানানো হয়। তারপর শুরু হয় খোদাইয়ের কাজ, কারণ পাইপগুলোকে জমির ২০ ফুট নিচে গাড়া হবে। এখনো পর্যন্ত যতটুকু কাজ হয়েছিল সেটি এই মেগা প্রজেক্টের প্রথম ধাপ ছিল মাত্র, যা করতেই লেগে গিয়েছিল $৫ বিলিয়ন। তারপর ১৯৮৯ সালে দ্বিতীয় ভাগের কাজ শুরু হয়।
তখন পানির পাইপগুলোকে ত্রিপলি পর্যন্ত পৌঁছানোর কাজ শুরু হয়, যা লিবিয়ার রাজধানী এবং সেখানকার সবচেয়ে বড় শহর। এই কাজের জন্য জাবাল হাসুনায় 2টি জায়গায় ওয়েলস খোদা হয় ও 200 মিটার গভীর পর্যন্ত পানি পাম্প করা হয়। তারপর পাইপগুলোকে ত্রিপলি পর্যন্ত বেছানো হয়, যা 700 কিলোমিটার লম্বা ছিল। তারপর তৃতীয় ধাপে কুফরা থেকে বেনগাজি পর্যন্ত পাইপ টানা হয়, যা 1000 কিলোমিটার দীর্ঘ ছিল। তার পরের স্টেজে এই দুটি নেটওয়ার্কে একসাথে জোড়া লাগানোর প্ল্যান ছিল। লিবিয়ার এই মেগা প্রজেক্টে 5টি বড় বড় রিজার্ভারও বানানো হয়েছিল। এই রিজার্ভার এক্সেস পানিকে স্টোর করার কাজ করত, যেগুলোর দৈর্ঘ্য ছিল 1 কিলোমিটার করে। লিবিয়ার এই মেগা প্রজেক্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানমেড রিভারের সাথে সাথে পৃথিবীর সবচেয়ে বড় ইরিগেশন সিস্টেমও। এই প্রজেক্ট থেকে পাওয়া পানি শুধু লিবিয়ার 6.7 মিলিয়ন মানুষের তৃষ্ণা মেটায়, সাথে সাথে এর 70% পানি কৃষিকাজ ও ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার হয়। এই প্রজেক্টের কারণে লিবিয়ার নর্থ ও ইস্টে গ্রিনল্যান্ড বানানো সম্ভব হয়েছিল। তাহলে ভাবতেই পারছেন কি পরিমাণ টাকা এই প্রজেক্টে খরচ হয়েছে। প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছিল এই মেগা প্রজেক্টে। তাও আবার অন্য কোনো দেশের সাহায্য ছাড়া এই প্রজেক্টটি কমপ্লিট হয়েছিল সেই সময়ে। যদিও ইউনেস্কোর একটি টিম এই প্রজেক্টে কাজ করা কর্মীদের ট্রেনিং দিয়েছিল, তখন লিবিয়ার এই ম্যানমেড রিভারের কথা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। সব জায়গায় শুধু তাদের এই মেগা প্রজেক্টের খবর প্রচার করা হচ্ছিল। কিন্তু ওই যে খারাপ সময় কখনো বলে কয়ে আসে না। 2011 সালের 22 জুলাই লিবিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। তখন মুয়াম্মার গাদ্দাফিকে মেরে ফেলা হয় এবং একটি এয়ার স্ট্রাইক সেই পাইপ তৈরির কারখানা ধ্বংস করে দেয়, আর তখন প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়া হয়। 2014 থেকে 2020 সাল পর্যন্ত দ্বিতীয়বার গৃহযুদ্ধ চলার সময় পুরো প্রজেক্টের কথা যেন মানুষ ভুলেই গিয়েছিল। করা হয়নি প্রজেক্টের কোনো মেইনটেনেন্স, যার কারণে তখন থেকে পানির সাপ্লাইয়ের সমস্যা দেখা দিতে থাকে। 10 এপ্রিল 2020 সালে ত্রিপলিতে পানি পৌঁছানোর এরিয়া মিলিটারিরা দখল করে সেখানে পানি পৌঁছানো বন্ধ করে দেয়। আর এখন লিবিয়ার অবস্থা এমন, যে কয়টা জায়গায় পাইপগুলো এখনো ঠিক আছে সেগুলো এখন ঠিক মতো মেনটেন করা হচ্ছে না। তাই এখন সেখানে বিভিন্ন জায়গায় আবারও দেখা দিয়েছে পানি স্বল্পতা। এমনকি রিজার্ভেয়ারও এখনো পানি শূন্য। যেখানে একসময় পানি তাদের জীবন বদলে দিয়েছিল, আবারও তারা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আসলে কখন যে আমাদের জীবন কি পরিস্থিতি নিয়ে আসে, এটি কেউ আগে থেকে বলতে পারে না। সিংহ তো চিতার মতো দ্রুত দৌড়াতেও পারে না, বাদরের মতো গাছে ঝুলতেও পারে না, আবার জিরাফের মতো লম্বাও নয়, সাপের মতো বিষাক্ত নয়, হাতির মতো বিশাল আকৃতির নয়, নেকড়ের মতো বুদ্ধিমানও নয়। এমনকি শক্তির দিক থেকে বিবেচনা করলেও সিংহের নাম আসে অনেক পরে। হাতিকে দেখে সিংহ ভাবে আজ ওকে আমি শিকার করে খাবো। অন্যদিকে হাতি যখন সিংহকে দেখে তখন সে ভাবে এই শালা আজকে আমাকে খাবে। সেই লড়াইয়ে হয়তো সে বিপরীত পক্ষকে হারিয়ে দেবে, মেরে ফেলবে, নতুবা লড়াই করতে করতে সে নিজে মরে যাবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারেন পৃথিবীতে এমন এক অষ্টম আশ্চর্য যা কিনা হয়েও হলো না। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।